নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকে হাজির হয়েছি মুন্সী প্রেমচাঁদের লেখা একটি গল্প। গল্পটির নাম পরীক্ষা। মুন্সী প্রেমচাঁদ সবসময় তার গল্পের মধ্যে দিয়ে একটা উপদেশ দেওয়ার চেষ্টা করে যে যাতে মানুষ আরও অনেক বেশি সাহসিকতা অর্জন করতে পারে, তার চরিত্রে অনেক দৃঢ়তা আনতে পারে, এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে একটা মানুষ কি করে তার মনুষ্যত্ব দিয়ে একটা সুন্দর চরিত্র গঠন করতে পারে, সেই উপদেশগুলো আমরা কিন্তু এই প্রেমচাঁদের গল্প থেকে পাই। তাই এরকমই একটা সুন্দর গল্প এই পরীক্ষা। আশা করি সকলের ভালো লাগবে। দেবগড় রাজ্যের দেওয়ান সর্দার সুজন সিং বৃদ্ধ হয়েছেন। এখন তার মনটা টেনেছে পরমার্থিক ভাবনায়। মহারাজের কাছে গিয়ে একদিন তিনি নিবেদন করলেন, হে দীনবন্ধু, দীর্ঘ 40টা বছর তো এ অধম আপনার সেবা করল, কিন্তু এবারে যে শরীর ঢলে পড়েছে, রাজকার্য সামলানোর সামর্থ্য আর নেই। এখন কোথায় কি ভুলচুক করে ফেলব, বুড়ো বয়সে কি কলঙ্ক পড়ে যাবে, অর্জিত সুনাম ধুলোয় মিশে যাবে। মহারাজ তার এই অভিজ্ঞ আর বিচক্ষণ দেওয়ানকে বড়ই ভালোবাসতেন। উনি অনেক বোঝালেন, কিন্তু দেওয়ান সাহেব যখন কিছুতেই মানছেন না, তখন ক্ষান্ত দিয়ে মহারাজ ওর আর্জি মঞ্জুর করলেন। তবে শর্ত রইল যে নতুন দেওয়ানের ব্যবস্থা তাকেই করে যেতে হবে। পরদিন দেশের সমস্ত বড় বড় কাগজে বিজ্ঞাপন বেরোলো যে দেবগড় রাজ্যের জন্য একজন সুযোগ্য দেওয়ান চাই। যে গুণী ব্যক্তি নিজেকে যোগ্য বিবেচনা করবে তিনি যেন বর্তমান দেওয়ান সর্দার সুজন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে। প্রার্থীকে যে গ্র্যাজুয়েট হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে সুস্বাস্থ্যের অধিকারী অবশ্যই হওয়া চাই। 1 মাস ধরে প্রার্থীদের চলাফেরা, ওঠা বসা সমস্ত কিছু খুঁটিয়ে পর্যবেক্ষণ সমস্ত করা হবে। বিদ্যাবত্তার চাইতে কর্তব্য জ্ঞানের দিকটাতেই বেশি গুরুত্ব দেওয়া হবে। এই পরীক্ষায় যে সফল হবে তাকেই এই সম্মানিত পদে নিয়োগ করা হবে। এই বিজ্ঞাপনে চারিদিকে হইচই পড়ে গেল। এত বড় একটা দায়িত্বপূর্ণ পদ, অথচ কোনো বাধ্যবাধকতা নেই, শুধুই কপালের জোর। শয়ে শয়ে লোক ছুটল নিজের ভাগ্য পরীক্ষা দিতে। বিচিত্র বর্ণের সব মানুষে দেবগড় ভরে উঠল। প্রতিটা ট্রেন থেকেই দলে দলে প্রার্থী নামছে। কেউ পাঞ্জাব থেকে আসছে, কেউ ম্যাড্রাস থেকে, কেউ নতুন সব ফ্যাশনে, সে সাংঘাতিক বৈচিত্র্যতা। কেউ আবার সেই প্রাচীনকালের রুচিতেই গর্বিত। পণ্ডিত আর মৌলবীরাও এবার নিজেদের কপালে জোর দেখতে চাইছে। ডিগ্রি তকমার জন্য এতদিন তাদের বড়ই হেনস্থা হতে হতো, কিন্তু এইখানে তো সেসবের প্রয়োজন নেই। রঙিন পাগড়ি, কুর্তা, চোগা, চাকান, হ্যাট সব সাজেই দেবগড় ভরে উঠল। তবে গ্র্যাজুয়েট প্রার্থী ছিল সংখ্যায় সব থেকে বেশি। ডিগ্রি তকমার বাধ্যবাধকতা এখানে না থাকলেও তা দিয়ে অনেক অক্ষমতাই ঢাকা যায়। সর্দার সুজন সিং এই সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিদের আদর আপ্যায়নের অতি চমৎকার বন্দোবস্ত করলেন। আপন আপন সব কামরায় বসে সবাই রোজানিষ্ঠ মুসলমানের মতো মাসের প্রতিটা দিন গুনতে লাগল। প্রত্যেকেই আপন আপন চরিত্র, বুদ্ধি প্রভৃতির চরম সব উৎকর্ষ দেখাবার জন্য প্রাণপাত করতে লাগল। শ্রীযুক্ত বেলা 9টার আগে বিছানা ছাড়ত না কিন্তু কোনোদিন। এখন তিনি বাগানে পায়চারি করে রোজ
সূর্যোদয় দেখেন। শ্রীযুক্ত এর চিরকাল অভ্যাস হুঁকো খাওয়ার। তিনি দরজা বন্ধ করে গভীর রাত্রি পর্যন্ত চুরুট ফোঁকা অভ্যেস করতে লাগলেন। শ্রীযুক্ত স আর এরা এদের নিজেদের গৃহে চাকর খানসামাদের প্রাণ ওষ্ঠাগত থাকে হুকুমের ঠেলায়। এখানে কিন্তু তারা ভৃত্যদের সঙ্গেও আপনি আজ্ঞা ছাড়া তখন কথা বলছে না। বাবুর কট্টর নাস্তিক, হাক্সলির অনুগামী, অথচ এখন তার ধর্মনিষ্ঠার ঠেলায় মন্দিরের পূজারীর চাকরি যাওয়ার জোগাড়। ওদিকে মিস্টার লয়ের কাছে সব থেকে ঘৃণার বস্তু হলো বই, কিন্তু তিনি এখন উদয়াস্ত ডুবে থাকেন পেল্লায় পেল্লায় সব বইয়ের পঠন পাঠনে। যার সঙ্গেই কথা বলুন, নম্রতা আর সদাচারের একেবারে পরকাষ্ঠা। শর্মাজি তো রাত থাকতেই বেদ পাঠ শুরু করে দেন, আর মৌলভী সাহেবের যেন নামাজ তলাবাত ছাড়া আর কোনো যেন কাজই নেই। সবাই ভাবছে একটা মাসের তো ব্যাপার, কোনো ক্রমে পেরিয়ে যাক একবার ভালোই ভালোই, তারপর কাজ ফুরলেই কে কার করি ধারে। কিন্তু মানুষ রত্নের প্রবীণ জহুরি অন্তরালে বসে নিবিষ্ট মনে খুঁজে চলেছেন ওই বকের শাড়িতে রাজহাংসের ডানা। নতুন ফ্যাশনের দুস্তর খেয়াল চাপল যে নিজেদের মধ্যে সমস্ত আমরা তাহলে একটা কাজ করি, আমরা তাহলে একটা হকি খেলার আয়োজন করি। হকিতে খেলোয়াড়রাই প্রস্তাবটা তুলল। হাজার হোক, এও তো একটা বিদ্যে, একেই বা লুকিয়ে রাখা কেন? বলা যায় না, হয়তো এর মার প্যাঁচেই কাজ হাসিল হয়ে যাবে। অগত্যা উদ্যোগ আয়োজন করে কোর্ট তৈরি হলো, খেলাও শুরু হলো। আর বল বেচারি কোনো দপ্তরের অ্যাপ্রেন্টিস ছোকরার মতো ঠোক্কর খেতে লাগলো এদিক আর সেদিক। দেবগড় রাজ্যে এ খেলা একেবারেই নতুন। শিক্ষিত পদস্থ সজ্জনেরা দাবা, পাশা, তাস এসব সিরিয়াস ধরনের খেলাই পছন্দ করে। এসব দৌড়াদৌড়ি হুটোপুটির খেলা নিতান্তই বাচ্চাদের খেলা বলেই তারা মনে করে। খেলা চলছিল খুব উৎসাহের সঙ্গে। এই পক্ষের খেলোয়াড়রা যখন বল নিয়ে এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন একটা বিশাল ঢেউ এগিয়ে চলেছে সগর্জনে। আবার ওপক্ষের খেলোয়াড়রা সেই ঢেউটাকে এমন দৃঢ়তার সঙ্গে আটকে দিচ্ছে যেন দুর্ভেদ্য লোহার দেওয়াল। সন্ধে পর্যন্ত চলল এই হুজুগ। গেমে নিয়ে সব উঠল খেলোয়াড়রা। রক্তের উত্তাপ ফুটে বেরোচ্ছে তাদের চোখে মুখে, হাঁপাতে হাঁপাতে সবাই অস্থির, তবু খেলার নিষ্পত্তি হয় না। ক্রমে অন্ধকার হয়ে এলো। ময়দানের কিছু দূর দিয়ে একটা নালা গেছে, সেখানে পারাপারের কোনো সেতু নেই। নালার ভেতর দিয়েই যাতায়াত করতে হয় সবাইকে। খেলা তখন সবে মাত্র বন্ধ হয়েছে। খেলোয়াড়রা বসে বসে একটু জিরিয়ে নিচ্ছে খানিক। এমন সময় এক চাষি ফসল ভর্তি গরুর গাড়ি নিয়ে সে নালা পেরোতে গেল। কিন্তু কিছুটা নালার পাঁকের জন্য আর কিছুটা পাড়ের খাড়াইয়ের কারণে গাড়িটা কিছুতেই উঠতে পারছিল না নালার থেকে। বেচারা চাষি বলদদের নানাভাবে উৎসাহ দিয়ে নিজে চাকা ঠেলে কত চেষ্টাই না করল, কিন্তু বোঝাটা যত ভারী ছিল বেচারি বলদ দুটোর সামর্থ্য ততটা ছিল না। গাড়ি কিছুতেই ওঠে না। কখনো খানিক ওঠে তো পরক্ষণেই আবার নেমে যায় হড় করে। চাষি বারে বারে জোর লাগায় আপ্রাণ, বারে বারে বলদ জোড়াকে উত্তেজিত করে ঠ্যাঙায়, কিন্তু গাড়ি কিছুতেই আর ওঠে না। বেচারা হতাশ চোখে তখন এদিক ওদিক তাকায়, কিন্তু আশেপাশে এমন একজনও নজরে পড়ে না যে তাকে একটু মদত করতে পারে।
অথচ গাড়ি ফেলে রেখে যাওয়াও তো যায় না কোথাও। ভীষণ বিপত্তিতে পড়ে বেচারা একেবারে নাজেহাল। ঠিক সেই সময় ওই হকি স্টিক হাতে খেলোয়াড়রা সেদিক দিয়ে যাচ্ছিল। চাষি বেচারা করুণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু কাউকে যে বলবে একটু সাহায্য করতে সে সাহস তার হলো না। খেলোয়াড়রাও ওকে দেখল, সহানুভূতিহীন নিরাসক্ত সে দেখা। ওদের সবারই মনে স্বার্থবোধ ছিল, অহংকার ছিল, কিন্তু ঔদার্য আর স্নেহপরায়ণতার লেশ মাত্র ছিল না। কিন্তু তাদের মধ্যেই এমন একজন মানুষ ছিল যার প্রাণে দয়া ছিল, সাহসও ছিল। আজকে হকি খেলতে গিয়ে তার পায়ে একটু আঘাতও লেগেছে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল খানিকটা পেছনে। হঠাৎ গাড়িটার উপর তার চোখ পড়ল। সে থমকে দাঁড়ালো। চাষিটার করুণ মুখের দিকে তাকাতেই সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তার কাছে। হাতের স্টিকটা একপাশে রেখে দিল সে, কোটটা খুলে ফেলল। তারপর চাষিটার কাছে গিয়ে বলল, তোমার গাড়িটা কি বের করে দেব? চাষি দেখল তার সামনে লম্বা বলিষ্ঠ এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। শশব ব্যস্তে প্রণাম জানিয়ে সে বলে উঠল, কিন্তু আপনাকে কিভাবে তা বলি বলুন তো হুজুর। যুবক বললে, আরে মনে হচ্ছে অনেকক্ষণ আটকে আছে। যাও, তুমি গাড়িতে বসে বরং ওই বলদগুলোকে সামলাও, আমি পেছন থেকে চাকায় ঠেলা দিচ্ছি, এক্ষুনি গাড়ি উঠে যাবে। চাষিটা গাড়িতে গিয়ে বসল। যুবকটা পেছন থেকে চাকায় জোরে ঠেলা লাগাতে লাগলো। বড্ড বেশি পাঁক ছিল সেখানটায়, চাকার মাঝ বরাবর ডুবে গেছিল সেই পাঁকে। কিন্তু এর খুব সাহস, যুবক আবার প্রাণপণে জোর লাগালো। চাষিও তার বলদ দুটোকে উৎসাহ দিতে লাগলো। তারা কাঁধ ঝাঁকিয়ে একটা হ্যাঁচকা টান দিতেই একসময় গাড়িটা উঠে এলো নালার ওপারে। কৃতজ্ঞ চাষিটা হাত জোর করে গদগদ কণ্ঠে যুবককে বলল, মহারাজ, আপনি আমাকে বাঁচালেন, নয়তো আমাকে সারা রাত এখানেই পড়ে থাকতে হতো। যুবক হেসে বলল, এবার তাহলে আমাকে কি পুরস্কার দেবে দাও। চাষিটা গম্ভীর হয়ে বলল, ঈশ্বর করুন এই দেওয়ানিটা যেন আপনারই হয়। চকিতে চাষির দিকে তাকালো যুবক। তার কেমন যেন সন্দেহ হলো, এ সুজন সিং নয় তো? অবিকল সেরকম গলার স্বর, আকার প্রকারেও অনেকটা তেমনই। চাষিটা ওর দিকেই তাকিয়েছিল তীব্র অন্তর্ভেদী দৃষ্টিতে। বোধহয় যুবকের মনোভাব আঁচ করেই একটু মুচকি হেসে বলল, গভীর জলে ডুব না দিলে কি মুক্ত পাওয়া যায়? দেখতে দেখতে ফুরিয়ে গেল একটা মাস। মনোনয়নের দিনও এসে গেল। প্রার্থীরা সকাল থেকে নিজের নিজের ভাগ্য জানবার জন্য খুবই ব্যস্ত। দিন যেন আর কাটে না। প্রত্যেকের চেহারায় ছায়া ফেলেছে একটা যেন সেই আশা আর নিরাশার। কেউ জানে না কার কপাল আজ খুলবে, কার মাথায় ঝরে পড়বে লক্ষ্মীর আশীর্বাদ। সন্ধেবেলায় মহারাজের দরবার বসল। শহরের সমস্ত সম্ভ্রান্ত ধনী ব্যক্তিরা, সভাসদরা আর উচ্চ পদস্থ কর্মচারীরা আর দেওয়ান পদের প্রার্থীরা সকলেই দস্তুর মতো সেজে গুজে দরবারে এসে বসেছে। প্রার্থীদের তো বুকটা ধরফর করছে উত্তেজনায়। একসময় সর্দার সুজন সিং উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলেন, সমবেত দেওয়ান পদের প্রার্থীগণ, এতদিন আপনাদের যা কিছু কষ্ট হয়েছে, যা কিছু অসুবিধা ঘটেছে, তার জন্য আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পদের জন্য আমাদের এমন একজন ব্যক্তির প্রয়োজন ছিল যার হৃদয়ে করুণা, কমলতার পাশাপাশি থাকবে বলিষ্ঠ আত্মবিশ্বাস।
এমন একটা হৃদয় যা হবে মহৎ, উদার, এমনই আত্মবিশ্বাস যা মোকাবিলা করবে যে কোনো প্রতিকূলতায়। এই রাজ্যের সৌভাগ্য যে তেমন একজন পুরুষের সন্ধান পাওয়া গেছে। এরকম যথার্থ গুণবন্ত মানুষ সংসারে সত্যিই দুর্লভ। যে কয়েকজন আছেন তারা সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠান করছেন, ততদূরে আমাদের নাগাল পৌঁছায় না। পণ্ডিত জানকীনাথের মতো নতুন দেওয়ান পাওয়ার জন্য আমি এই রাজ্যকে অভিনন্দিত করছি। সমবেত রাজকর্মচারী ও সম্ভ্রান্ত মানুষেরা সবাই উদ্গ্রীব হয়ে উঠলেন জানকীনাথকে দেখবার জন্য। সমস্ত প্রার্থীরাও নজর সেখানে গিয়ে পড়ল। অবশ্য সে চোখে অভিনন্দনের উষ্ণতা ছিল না, ছিল ঈর্ষার দাহ। সর্দার সুজন সিং আবার বলতে লাগলেন, আপনাদের নিশ্চয়ই স্বীকার করতে আপত্তি হবে না যে ব্যক্তি নিজে আহত হয়েও ওই পাঁকের মধ্যে থেকে একটা দরিদ্র কৃষকের মাল বোঝাই গাড়ি ঠেলে উপরে তুলে দেন, তার হৃদয়ে আছে সাহস, আছে আত্মবিশ্বাস, আছে উদারতা। এমন মানুষ গরিবদের কখনো কষ্ট দিতে পারে না। তার সংকল্পের দৃঢ়তা ওর চিত্তবৃত্তিকে সর্বদাই সুস্থির রাখবে। এমনকি নিজে প্রতারিত হলেও কখনো দয়া, ধর্ম ও বিশ্বাসের পথ থেকে সে সরে আসবে না। তা এই সুন্দর উপদেশমূলক গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা নতুন এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে প্লিজ একটু আমার পাশে থেকো। আর যে বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।